ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় এলসিআর শ্রেণী বর্তনী, এলসিআর সার্কিট। অর্থাৎ এই বর্তনীতে আবেশক, ধারক এবং রোধক শ্রেণী সমবায়ে একটি এসি উৎসের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে আবেশক একটি এসি উৎস এস, এর সঙ্গে যুক্ত থাকবে একটি আবেশক, একটি ধারক ও একটি রোধক। এরা এসি উৎস এসের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে। আবেশক এর সাবেশাঙ্ক ধরে নিই ক্যাপিটাল এল, ধারকের ধারকত্ব সি, আর রোধকের রোধ হচ্ছে আর। তাহলে আমাদের প্রথম কাজ, এই এসি উৎস যে তাৎক্ষণিক তড়িৎচালক বল বর্তনীতে প্রেরণ করবে তার রাশিমালাটি লেখা, তারপর এই বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রার হিসাব করা। তাহলে প্রথমেই আসি, এই বর্তনীতে এসি উৎসর জন্য তাৎক্ষণিক তড়িৎচালক বল ই সমান E0 সাইন ওমেগা টি। E0 মানে তড়িৎচালক বলের শীর্ষমান, ওমেগা হলো কৌণিক বেগ, আর টি তো সময়। তাহলে এই তড়িৎচালক বলের জন্য বর্তনীটিতে কত তড়িৎ প্রবাহ মাত্রা চলবে তার হিসাব এখন করতে হবে, অর্থাৎ তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রার হিসাব করতে হবে। তাহলে আবেশকের সাবেশাঙ্ক, ধারকের ধারকত্ব এবং রোধকের রোধ এলসিআর, এগুলি প্রথমে লিখে নিলাম। এবার তড়িৎ প্রবাহ মাত্রা বের করব, কিন্তু তার আগে খেয়াল করব যে তড়িৎচালক বল, এসি উৎসের তড়িৎচালক বল, এর জন্য ধারকের দুপ্রান্তে, আবেশকের দুপ্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হবে, আবেশকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে, তাহলে এতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। ধরে নিচ্ছি এর তড়িৎচালক বল ভিএল, ধারকটির দুপ্রান্তে ধারকটিও আহিত হতে থাকবে, তাহলে ধারকটির দুপ্রান্তের বিভব পার্থক্য কোনো মুহূর্তে ভিসি এবং রোধকটির দুপ্রান্তের বিভব পার্থক্য ভিআর। তাহলে এলসিআর বর্তনীতে এই তড়িৎচালক বল ই এর জন্য ভিএল, ভিসি, ভিআর এর উৎপত্তি হবে। তাহলে এইখান থেকে কারশফের সূত্র লাগিয়ে আমরা বলতে পারবো ই সমান ভিএল প্লাস ভিসি প্লাস ভিআর। তাহলে আপাতত এই সমীকরণটি পর্যন্ত লিখে নিই। তাহলে এই তথ্যটি লিখলাম, ভিএল প্লাস ভিআর প্লাস ভিসি ইকুয়াল টু ই। ভিএল আবেশকের দুপ্রান্তের বিভব পার্থক্য, মানে হলো এল ইন্টু ডিআইডিটি। আবেশকে আবিষ্ট তড়িৎচালক বলের সূত্র থেকে পেলাম, প্লাস ভিআর মানে রোধকের দুপ্রান্তের বিভব পার্থক্য আই ইন্টু আর, প্লাস ভিসি মানে হলো কিউ বাই সি, কিউ মানে ধারকটির আধান, ইকুয়াল টু ই। তাহলে ই মানে লিখতে পারবো E0 সাইন ওমেগা টি। এখন এই সমীকরণটিকে টি এর সাপেক্ষে অবকলন করব, কি রেজাল্ট পাই পরে দেখছি। তাহলে ডিডিটি অফ, এই ফার্স্ট টার্মটার জন্য হয়ে যাবে ডিডিটি অফ এল ইন্টু ডিআইডিটি। তাহলে ওখান থেকে লিখতে পারবো এল ইন্টু ডি টু আই ডিটি টু, প্লাস আরটা তো কনস্ট্যান্ট টার্ম, আয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে, তাহলে আয়ের সাপেক্ষে টি এর সাপেক্ষে আয়ের ডেরিভেটিভ করলে আসবে ডিআইডিটি, প্লাস 1/c রয়ে গেল। তাহলে কিউটার ডেরিভেটিভ করতে হবে টি এর সাপেক্ষে, তার মানে ডিকিউ ডিটি, ইকুয়াল টু ডান দিকটাও সেরকম ডেরিভেটিভ করতে হবে, E0 সাইন ওমেগাটির ডেরিভেটিভ করলে ওমেগা কস ওমেগাটি। তাহলে ওমেগাটা বাইরেও নিয়ে আসতে পারি, আর নাহলে এখানে রইল ওমেগা কস ওমেগাটি। এখন এই সমীকরণটিকে পরের পাতায় লিখি, তারপর আবার এগিয়ে যাব। এখানে দেখো ডিকিউ ডিটি মানে আই লেখা চলবে, তাহলে বাকি সব পদগুলি যেরকম আছে লিখে নিই, আর ডিকিউ ডিটির পরিবর্তে আই লিখব। তাহলে আসছে এল ইন্টু ডি টু আই ডিটি টু
প্লাস r ইন্টু ডিআই ডিটি প্লাস 1/c ইন্টু আই ইকুয়াল টু ওমেগা E0 cos ওমেগা টি। দেখো এটি আয়ের একটি অবকল সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এবার এর সমাধান করে আয়ের মান বের করতে হবে। তবে আমাদের এখানে এটি সমাধান করে আয়ের মান বের করার প্রয়োজন নেই, সিলেবাসে সেরকম প্রয়োজন নেই। তাই আমরা আয়ের মানটা সমাধান করলে কীরকম হবে সেটি লিখে নেব এবং খেয়াল করে মনে রাখব। এখানে আই ইকুয়াল টু হবে, তাই লিখলাম এই সমীকরণ সমাধান করে পাই আই ইকুয়াল টু E0 বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কোয়ার আর সাইন ওমেগা টি মাইনাস ফাই। এটা অ্যাকচুয়ালি ওমেগা এল মানে আবেশকের জন্য প্রতিরোধ, যেটাকে এক্সএল বলি, 1/ωc মানে ধারকের জন্য প্রতিরোধ বা প্রতিবাধা, যেটাকে এক্সি বলি। তার মানে ভেতরটা অ্যাকচুয়ালি এক্সএল মাইনাস এক্সি স্কোয়ার হোল স্কোয়ার। আর এখানে দেখো ফাইয়ের ভ্যালু যেটা বেরিয়েছে, ফাই একটা আননোন টার্ম এসে জুটেছে, ফাইটা অ্যাকচুয়ালি প্রাথমিক দশাকোণ। এই ফাইয়ের মান হবে ট্যান ইনভার্স করে লিখলেও চলবে, না হলে ট্যান ফাই ইকুয়াল টু লেখা চলবে ওমেগা এল মাইনাস 1/ωc বাই আর। মানে বলতে পারো ট্যান ফাই ইকুয়াল টু এক্সএল মাইনাস এক্সি বাই আর। তাহলে যেহেতু ফাই আগে সমীকরণে কোথাও ছিল না, সমাধান করার পরে এরকম একটা প্রাথমিক দশাকোণের পদ চলে আসবে, তাহলে তার ভ্যালুটা লিখে দিতে হবে, ট্যান ফাই আকারেই লিখো আর ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স আকারেই লিখো, এনি হাও ফাইয়ের ভ্যালুটা লিখে দিতে হবে। তাহলে আমরা সমাধান করলে কেমন সমীকরণটা পাবো সেটা বেরিয়ে গেল। তাহলে রুটের ভেতরে কি থাকবে সেটা একটু খেয়াল করে নেবে। রুটের ভেতরে অ্যাকচুয়ালি ট্যান ফাই ইকুয়াল টু এক্সএল মাইনাস এক্সি বাই আর। তাহলে এখানেতে ওই পদগুলোই ঠিক করে সাজিয়ে আছে, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি এর হোল স্কোয়ার। ট্যান ফাইয়ের ভ্যালুটা মনে রাখলেই তোমরা E0 বাই কতটা লিখবে, কি লিখবে সেটা মনে পড়ে যাবে। তার মতো খেয়াল করে রাখবে, নিজের নিজের মতো করে খেয়াল করে রাখবে। তাহলে আমরা আরেকটুখানি আগাতে পারি। এটা মানে E0 বাই জেড। E0 নিচে যে পদটি থাকে সেটি হলো প্রতিঘাত বা প্রতিবাধা। তাহলে এখানেতে E0 বাই জেড, এই নিচের গোটা টার্মটা হলো জেড, আর সাইন ওমেগা টি মাইনাস ফাই। E0 বাই জেড মানে হলো I0, তাহলে লিখব আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। আর ডান দিকে লিখে নেব জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার। আমরা এর পরের পয়েন্টে যাব, প্রতিবাধা বা প্রতিঘাত, ইম্পিডেন্স বা রিঅ্যাক্ট্যান্স ওই টার্মটাতে। তার মানে আমরা এখান থেকেই পেয়ে গেলাম জেডের ভ্যালুটা হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কোয়ার। তাহলে এরপরে ওটা লিখে নিই, প্রতিঘাত বা প্রতিবাধার ভ্যালুটা কত আসবে সেটা লিখে নিই আগে। তাহলে এখানে লিখব এই বর্তনীর প্রতিবাধা জেড ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার। তোমরা খেয়াল করে দেখো ট্যান ফাই ইকুয়াল টু লেখা হয়েছিল ওখানে এক্সএল মাইনাস এক্সি বাই আর। তাহলে এরকম একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের যদি সূক্ষ্মকোণটাকে ফাই ধরি, তাহলে তার লম্বটা হবে কত? লম্বটা হবে এক্সএল মাইনাস এক্সি। এটা ডিফারেন্স চিহ্ন দিয়ে লিখলেও হয়, ডিফারেন্স চিহ্ন দিয়ে লিখতেও পারো, কেননা এক্সিটাও বড় হতে পারে, এক্সএলটাও বড় হতে পারে। আর ভূমিটা হবে আর।
তাহলে তখন অতিভুজটা হবে, দেখো অতিভুজটা মানে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের ভ্যালুটা হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কোয়ার। এরকম বড় করেও লিখতে পারো, ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার, এরকম বড় করেও লিখতে পারো। মানে এটা অ্যাকচুয়ালি জেড, তাহলে অড জেড বলে লিখে রাখলাম। তাহলে দশাকোণ, রোধকের জন্য বাধা, ধারক বা আবেশকের জন্য বাধা, এদের মধ্যে সম্পর্ক এই ত্রিভুজটা দিয়ে দেখানো গেল। এই ত্রিভুজটার একটা তাহলে নতুন নাম দিতে হবে। এই ত্রিভুজটার নাম দেওয়া হবে প্রতিবাধা ত্রিভুজ বা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে প্রতিবাধা ত্রিভুজ কাকে বলবো? প্রতিবাধা ত্রিভুজ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ ফাইয়ের সঙ্গে সমান। ফাই বলতে, ফাই মানে হচ্ছে তাহলে তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য বা প্রাথমিক দশাকোণ, তড়িৎ প্রবাহ মাত্রার প্রাথমিক দশাকোণ। আচ্ছা, লম্বটি হচ্ছে এক্সএল মাইনাস এক্সির সঙ্গে সমান, আর ভূমি হলো ওহমীয় রোধ বা আর এর সঙ্গে সমান। তাহলে সেই ত্রিভুজটাকেই বলবো প্রতিবাধা ত্রিভুজ। তাহলে প্রতিবাধা ত্রিভুজ যদি কাকে বলে বলতে হয়, তাহলে তখন এইরকম করেই লিখে নিতে হবে। তাহলে সেটি এখন লিখে নিই। তাহলে ডেফিনেশনটা দেখো, এইভাবে লিখলাম, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহমাত্রার দশা পার্থক্য ফাইয়ের সহিত সমান, এক্সএল মাইনাস এক্সি, এটা ডিফারেন্স চিহ্নই দিয়েছি, এক্সএল ডিফারেন্স এক্সি, ত্রিভুজটির লম্ব এবং আর ত্রিভুজটির ভূমি, তাকে প্রতিবাধা ত্রিভুজ বলে। এই ত্রিভুজের অতিভুজ তার মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল ডিফারেন্স এক্সি এর হোল স্কোয়ার। যদি কখনো প্রয়োজন হয় এলআর বর্তনীর প্রতিবাধা, এটা তাহলে এলসিআর বর্তনীর প্রতিবাধা। এবার যদি কখনো প্রয়োজন হয় এলআর বর্তনীর প্রতিবাধা, তাহলে এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। বা যদি কখনো দরকার হয় সিআর বর্তনীর প্রতিবাধা, তাহলে এখান থেকেই পেয়ে যাবে। এই দুটি কেস আমরা এনবি করে রাখি। এলআর বর্তনীর প্রতিবাধা মানে এখানে এল থাকবে আর আর থাকবে, অর্থাৎ আবেশক আর রোধক, ধারক থাকবে না। ধারক থাকবে না, তার মানে 1/ωc এই টার্মটা বাদ চলে যাবে। তাহলে থাকছে বাকি কারা? রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার, তার মানে ওমেগা স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এটি হলো এলআর বর্তনীর প্রতিবাধা। গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই সূত্রটি কাজে লাগবে বা এই কনসেপ্টটি কাজে লাগবে। এবার সিআর বর্তনীর ক্ষেত্রে কেমন হবে? সিআর বর্তনীর ক্ষেত্রে সি আছে আর আর আছে, অর্থাৎ রোধক আর ধারক, তার মানে এখানেতে আবেশক নেই, এই আবেশকটি নেই। তাহলে এই ব্র্যাকেটের ভেতরটা আসবে মাইনাস 1/ωc এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 1/ω² সি স্কোয়ার, আর আর স্কোয়ারটা তো আছেই। তাহলে টোটাল রেজাল্টটা হলো এরকম, সিআর বর্তনীর প্রতিবাধা জেড ইকাল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস 1/ω² সি স্কোয়ার। এবার আমাদের কাজ দশা সম্পর্ক, ফেজ রিলেশন, তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহমাত্রার কেমন, সেই সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করে নেওয়া। আমরা এখানে দুটি বিষয় খেয়াল করে নিলাম। ট্যান ফাই মানে ওমেগা এল মাইনাস 1/ωc বাই আর, আর ই সমান ই0 সাইন ওমেগা টি, আই ইকাল টু I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। এখন দেখো, ওমেগা এল গ্রেটার দেন 1/ωc হলে ওমেগা এলটা বড়, 1/ωcটা ছোট, তাহলে রাইট সাইডটা ধনাত্মক মানে পজিটিভ হবে, গ্রেটার দেন 0, তার মানে ফাইটাও পজিটিভ, তখন তার মানে ফাইটা ধনাত্মক হবে, ফাই ইকাল টু পজিটিভ। ফাই পজিটিভ যদি হয়, এখানে দেখবে এবারে আই ইকাল টু I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, ফাইটা পজিটিভ হওয়ার অর্থ হলো ওমেগা টি থেকে ফাইয়ের মানটা বাদ যাবে, অর্থাৎ
তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ চালক বলের থেকে দশাতে পিছিয়ে থাকবে। আবার ওমেগা এল 1/ωc থেকে ছোট হলে, ওমেগা এল লেস দ্যান 1/ωc যদি হয়, তাহলে ওমেগা এল ছোটো 1/ωc থেকে, তার মানে রাইট সাইডটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক মানে ফাইয়ের মান ঋণাত্মক, তাহলে ফাই ঋণাত্মক। ফাই যদি ঋণাত্মক হয়, মনে করো ফাইয়ের মানটা -30°, তাহলে ফাইয়ের মান -30, আবার ইকুয়েশনে মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে গেল, মানে +30 হয়ে গেল, তাহলে এখানটা হয়ে যাবে ওমেগা টি +30° হয়ে যাবে। আর এখানে তড়িৎ চালক বলের দশা আছে ওমেগা টি, তার মানে তখন দেখো তড়িৎ প্রবাহ মাত্রাটা তড়িৎ চালক বলের থেকে দশাতে এগিয়ে গেল। তাহলে তার মতো উত্তরটা দেবো যে এক্ষেত্রে তখন তড়িৎ চালক বল তড়িৎ প্রবাহ মাত্রা থেকে দশাতে পিছিয়ে থাকে, বা তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ চালক বল অপেক্ষা দশাতে এগিয়ে থাকে। এখানে আর লেখচিত্রে এই সম্পর্কটাকে, দশা সম্পর্কটাকে দেখাবো না, তার কারণ ফাইয়ের মান কত হবে, ফাই আগিয়ে আছে না পিছিয়ে আছে সবই অনিশ্চিত, তাই তথ্যগুলি দিয়ে দিলাম, এখানেতে আর লেখচিত্র আঁকার দরকার নেই, এই তথ্যগুলিই প্রয়োজন হবে। এবার যদি কোনো সময়েতে ফাইয়ের ভ্যালুটা দিয়ে দেয়, তাহলে তার মতো করে লেখচিত্র এঁকে নেওয়া যাবে। এগিয়ে থাকা বা পিছিয়ে থাকার যেমন করে লেখচিত্র অন্যান্য বর্তনীগুলিতে হয়েছিল, অর্থাৎ বিশুদ্ধ আবেশকযুক্ত বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে সেই মতো করে এঁকে নিলেই হবে। তবে এবার আসবো ঘূর্ণি ভেক্টর চিত্র বা ফেজর। ঘূর্ণি ভেক্টর চিত্র দুটো হবে। ঘূর্ণি ভেক্টর চিত্র একটা হবে ওমেগা এল যদি ওমেগা সি 1/ωc এর থেকে বড় হয়, তাহলে ঘূর্ণি ভেক্টর চিত্র তার মতো হবে। আবার ওমেগা এল যদি ওমেগা সি এর থেকে ছোট হয়, তাহলে তার মতো ঘূর্ণি ভেক্টর চিত্র আরেক রকম হবে। তাহলে আমরা 1 নম্বরে করি যে ওমেগা এল গ্রেটার দ্যান 1/ωc হলে, তাহলে এখানে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ চালক বলের থেকে দশাতে পিছিয়ে থাকে, তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ চালক বলের থেকে দশাতে পিছিয়ে থাকে, তার মতো করে ছবিটি আঁকবো। তাহলে এটি তড়িৎ চালক বলের জন্য আঁকলাম, তড়িৎ চালক বলের জন্য এঁকেছি, তড়িৎ চালক বলের তাহলে বিস্তার E0 দেবো, আর এর দশা কোণটা দেখাবো এরকম করে ওমেগা টি, দশা কোণ ওমেগা টি। এবার তড়িৎ প্রবাহ মাত্রাটা পিছিয়ে থাকবে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা পিছিয়ে থাকবে মানে দশাতে আরও একটু কম হবে, তার মতো তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আঁকবো। কতটা পিছিয়ে থাকবে আমরা ফাই কোণেই বলবো, ফাই কোণে পিছিয়ে থাকবে, এখন তীর চিহ্ন দিয়ে এখানটিতে ফাই লিখবে, তাহলে দেখো ফাই কোণে পিছিয়ে এলো। আর I0 ভ্যালুটা হচ্ছে যেমন ছবিতে দেখেছি এতটা, তাহলে E0 থেকে I0 এর ভ্যালুটা একটু কম দেখালাম, E0 দশা ওমেগা টি দেখালাম, আর I0টা E0 থেকে ফাই কোণে দশাতে পিছিয়ে থাকে সেটাকে দেখালাম। তাহলে ভেক্টরের সাহায্যে ফেজ রিলেশনটাকে দেখানো হলো, এটাই তো ঘূর্ণি ভেক্টর চিত্র। এবার আমাদের আরেকখানি আছে 2 নম্বর, যদি ওমেগা এল লেস দ্যান 1/ωc হয়, তাহলে দেখো তড়িৎ প্রবাহ মাত্রাটা তড়িৎ চালক বলের থেকে দশাতে এগিয়ে থাকে। প্রথমে আমরা তড়িৎ চালক বল আঁকবো, তড়িৎ চালক বল E0, তড়িৎ চালক বলের দশা মানে ওমেগা টি, তাহলে তড়িৎ চালক বলটাকে ভেক্টরের সাহায্যে দেখানো হয়ে গেল, বিস্তার আর হচ্ছে দশা কোণ দেখানো হয়ে গেল। এইবার তড়িৎ প্রবাহ মাত্রা আঁকবো, তড়িৎ চালক বলের থেকে একটু কম বিস্তার দিয়ে আঁকবো, আর হচ্ছে যে তড়িৎ চালক বলের থেকে ফাই কোণে এগিয়ে থাকবে সেই মতো করে আঁকবো। তাহলে এরকম আঁকলাম, এতটা I0 মান দেবো, আর ফাই কোণে এগিয়ে থাকে তাহলে আবার তীর চিহ্ন দিয়ে বোঝাবো যে ফাই কোণে এগিয়ে আছে তড়িৎ প্রবাহ মাত্রাটা। তাহলে তড়িৎ চালক বল তড়িৎ প্রবাহ মাত্রা এদেরকে ভেক্টরের সাহায্যে এদের ফেজ রিলেশনটা আবার বোঝা গেল। 2 রকম কেস হতে পারে এলসিআর বর্তনীর ক্ষেত্রে, তাই জন্য দুটো ছবিতে আঁকতে হলো। আমাদের এর পরের কাজ এলসিআর বর্তনীতে অপচয়িত ক্ষমতা, সেটা এর পরের ভিডিওতে করব, কারণ ওই অপচয়িত ক্ষমতার ক্ষেত্রে এখানে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আসবে
যার জন্য একটু বড় হয়ে যাবে। তাহলে এখানে এই পর্যন্তই থাক।